আমরা আজকে আরেকটা ওয়ার্কশিটের অঙ্ক দেখব। আজকে দুইটা অঙ্ক দেখব ওয়ার্কশিটের। এরপর এই চ্যাপ্টার 4 শেষ হবে। এরপরে আমরা চ্যাপ্টার 5-এ যাব। আজকে চ্যাপ্টার 4 পড়ব। 4-এর একটা অঙ্ক দেখি আমরা। বলছে মিস্টার সাইফ began its operation on January 1st, 2018. জনাব সাইফ 2018 সালের জানুয়ারি 1 তারিখে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। দ্য ট্রায়াল ব্যালেন্স ফর সাইফ at 31st March is as follows. মার্চের 31 তারিখে জনাব সাইফের রেওয়া মিলগুলো দেওয়া আছে। আচ্ছা, প্রথম 3 মাসের ফর দ্য কোয়ার্টার এন্ডেড 31st March 2018। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 3 মাসকে বলা হয় কোয়ার্টার। তো 3 মাসকে বলা হয় কোয়ার্টার। প্রথম 3 মাসের রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিল ক্যাশ, নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য হিসাব, সাপ্লাইজ, সাপ্লাইজ সম্পদ, অফিস ইকুইপমেন্ট সম্পদ, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, পুঞ্জীভূত অবচয়, নোটস পেয়েবল, পদেয় নোট, অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, শরীফস ক্যাপিটাল, শরীফস ড্রয়িং, রেভিনিউ, পারচেজ, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, পরিবহন খরচ, আনআন রেভিনিউ, অনুপার্জিত আয়, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ, শোরুম এক্সপেন্স, শোরুম খরচ, প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা, মিসেলানাস এক্সপেন্স অর্থাৎ বিবিধ খরচ, মিসেলানাস অর্থাৎ বিবিধ খরচ, টোটাল দেওয়া আছে। তো অ্যাডজাস্টমেন্টস গুলো, সমন্বয় গুলো দেওয়া আছে। রিকোয়ারমেন্টস বলছে প্রিপেয়ার এ কমপ্লিট ওয়ার্কশিট, একটি কার্যপত্র প্রস্তুত করো, এন্ড জার্নালাইজ দ্য ক্লোজিং জার্নাল, অর্থাৎ সমাপনী জাবেদা দিতে বলছে। তো আমাদের সমন্বয়গুলো দেখি। সমন্বয়গুলো দেখার আগে প্রথমে আমাদের এরকম একটা ঘর এঁকে ফেলতে হবে। 10 কলামের ওয়ার্কশিট। হুম এখানে অ্যাকাউন্টস টাইটেল, আমাদের এই যে রেওয়া মিলে যে এন্ট্রিগুলো দেওয়া আছে, প্রথমে এন্ট্রিগুলো লিখতে হবে। সবগুলো লিখলাম, এই অ্যাকাউন্টস টাইটেল দিয়ে সবগুলো লিখবো। লিখে সবগুলো টোটাল এইভাবে যোগ করে দিব। এটা ট্রায়াল ব্যালেন্স অঙ্কে যেগুলো দেওয়া আছে। তারপর অ্যাডজাস্টমেন্টের ঘর, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এরকম কিছু ঘর টেনে রাখবো। আর যে এন্ট্রিগুলো রেওয়া মিলে দেওয়া নাই সেগুলো আমরা নিচে লিখবো। তো অঙ্ক শুরু করি। বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ টাকা 500 পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে 500 টাকা করে অগ্রিম বীমা নিঃশেষিত হবে। তাহলে আমাদের এখানে অগ্রিম বীমা কত দেওয়া আছে? অঙ্কে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 4,800। তাহলে আমার যদি প্রতি 3 মাসে 500 টাকা করে এই ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়, তাহলে 3 মাসের জন্য কত এক্সপায়ার হচ্ছে? 3 × 500, 150। তাইলে এই আমার প্রিপেড ইন্স্যুরেন্স কমে যাবে কত? 1,500 কমে যাবে। 1,500 কমে গেলে প্রিপেড ইন্স্যুরেন্স এখানে ডেবিট আছে, কি হয়ে যাবে? প্রিপেড ইন্স্যুরেন্স হয়ে যাবে ক্রেডিট। আর এটা হচ্ছে কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স আমার জন্য। ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট। সেই জন্য আমরা কি করব এখন? এখানে অ্যাডজাস্টমেন্টের ঘরে আসবো। এখানে আমার যে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে রেওয়া মিলে, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স 4,800, 4,800, এটা তো রেওয়া মিল। এটা হচ্ছে সমন্বয়, অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়। এখানে যে ডেবিট ক্রেডিট ঘরে আমরা প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করছি না, এখানে ক্রেডিট 1,500 টাকা ক্রেডিট লিখবো। ডেবিট কাকে করছিলাম? ইন্স্যুরেন্স এক্সপেন্সকে। এখন দেখো রেওয়া মিলে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে কিনা। যদি না থাকে তাহলে এই সবগুলোর নিচে আমাদের এখানে নতুন ভাবে লিখতে হবে। তো এখানে নাই, যেহেতু নাই ইন্স্যুরেন্সটা, আমরা এখানে লিখে দিব ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখে অ্যাডজাস্টমেন্টের করে ডেবিট পাশে 1,500 টাকা লিখলাম। আচ্ছা, তাহলে পরেরটা দেখি। বলছে ডিপ্রিসিয়েশন টাকা 1,000 পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে 1,000 টাকা করে অবচয় ধরতে হবে। তাহলে 3 মাসে 3,000 টাকা। অবচয়ের জাবেদা কি? অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রে আমি কি আছে? দেওয়া আছে এখানে কোনো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নাই, সেজন্য আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নতুন ভাবে লিখতে হবে। লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাডজাস্টমেন্টের করে ডেবিট পাশে 3,000 টাকা লিখলাম। ক্রেডিট কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমাদের আমলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, তাহলে ঠিক এটা সোজা বরাবর অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে লিখতে হবে 3,000 টাকা। আচ্ছা, তাহলে পরের
সমন্বয় আসি বলছে ফিজিক্যাল কাউন্ট রিভিলস দ্যাট সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 500। ফিজিক্যালি গিয়ে মজুদ সাপ্লাইস গুলো গনে দেখতেছে আর মাত্র 500 টাকার সাপ্লাইস হাতে আছে, কিন্তু আমার রেওয়া মিলে সাপ্লাইস কত দেখানো আছে? রেওয়া মিলে সাপ্লাইস দেখানো আছে 1500 টাকা, কিন্তু বাস্তবে আছে আমাদের কত? 500 টাকা। অর্থাৎ 1000 টাকার সাপ্লাইস কমে গেছে। তাহলে সাপ্লাইস কমে গেলে এটা সাপ্লাইস তো ডেবিট সম্পদ, সাপ্লাইস কমে গেলে সাপ্লাইস এখন কি হয়ে যাবে? ক্রেডিট। সাপ্লাইস হয়ে যাবে ক্রেডিট। ডেবিট কি হবে? এই টাকাটা কমে গেছে মানে এগুলো আমার এক্সপেন্স হয়েছে। কি এক্সপেন্স? সাপ্লাইস এক্সপেন্স। তাহলে সাপ্লাইস এক্সপেন্স হয়ে যাবে ডেবিট। কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। তাহলে এই 1500 থেকে 1000 বাদ দিলে আর অন হ্যান্ড কত থাকে? 500। তাহলে এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টে লিখি ফেলি, আমার এখানে সাপ্লাইস এক্সপেন্স আছে কিনা রেওয়া মিলে। সাপ্লাইস এক্সপেন্স নাই, তাহলে এখানেও সাপ্লাইস এক্সপেন্স লিখতে হবে। সাপ্লাইস এক্সপেন্স লিখে এক্সপেন্স ডেবিট, ডেবিটের করে 1000 টাকা আর সাপ্লাইস কমে যাবে। সাপ্লাইস কমে গেলে এই সাপ্লাইসের এখানে আমাদের ক্রেডিট করতে হবে। এই সাপ্লাইস ক্রেডিট করছে 1000 টাকা। তারপর বলছে আনআর্নড, না, 2 নম্বর বলছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন 6 মান্থ নোট পেয়েবল এট দ্য রেট অফ 10%। অর্থাৎ ইন্টারেস্ট প্রদান করতে হবে কার উপর? নোট পেয়েবলের উপর। এটার রেট কত? 10%। তাহলে ইন্টারেস্ট পেয়েবল, নোটস পেয়েবলের টাকার অ্যামাউন্টের পরিমাণ কত? 16,000 টাকা। তাহলে এই 16,000 টাকার উপর কত পার্সেন্ট দিতে হবে? 10% সুদ দিতে হবে। 10% সুদ দিলে কত আসবে? 1,600 টাকা। এখন এই 1,600 টাকা তো 1 বছরের জন্য, অর্থাৎ 12 মাসের জন্য। তাহলে 1 মাসে কত আসে? আর সেটাকে 3 দিয়ে গুণ দিতে হবে। বুঝা গেছে? তাহলে আমরা, যেহেতু আমাদের অঙ্কটা কয় মাসের? 3 মাসের, 31 মার্চ পর্যন্ত, তেমনি 3 মাসের বের করলাম সুদ। স্যার এটা আবার বলেন তো, এটা আবার একটু করে বলেন তো। বলছে কি আনআর্নড ইন্টারেস্ট অ্যাক্রুড মানে ইন্টারেস্ট বকেয়া আছে কিসের উপর? নোট পেয়েবলের উপর। পদেয় নোটের উপর ইন্টারেস্ট বকেয়া আছে। কত টাকা করে? 10% করে হার। তাহলে আমার ইন্টারেস্ট পেয়েবল, নোট পেয়েবল কত টাকা? এটার অ্যামাউন্ট কত? 16,000। এই 16,000 উপর কত পার্সেন্ট করে সুদ দিতে হবে? 10% করে। 16,000-এর উপর 10% করে সুদ দিলে আসে 1,600 টাকা। এই 1,600 টাকা সুদ সে 1 বছরের জন্য। ঠিক আছে, কিন্তু আমার অঙ্ক কয় মাস? 3 মাস। 31 মার্চ পর্যন্ত, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কয় মাস? 3 মাস। আমি দিব 3 মাসের সুদ। তাহলে এই 1,600 টাকা হচ্ছে 1 বছর, অর্থাৎ 12 মাসের সুদ। 12 দিয়ে ভাগ করলে 1 মাসের বের হবে, 3 দিয়ে গুণ করলে 3 মাসের বের হবে। বুঝা গেছে? তাহলে 4 1600, তাহলে 3 মাসের সুদ কত? 400 টাকা। জি। 400 টাকা। আমার এই টাকা, এই টাকা হচ্ছে আমার সুদ খরচ। এখন সুদটাকে আমি তাকে দিছি, দিই নাই, দিব। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটা আমার সমন্বয় যাবে না। হবে। তাহলে আমার এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে কিনা রেওয়া মিলে? এখানে কোনো ইন্টারেস্ট এক্সপেন্স আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে ইন্টারেস্ট এক্সপেন্স নতুন ভাবে লিখতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স লিখলাম নতুন ভাবে 400 টাকা। আর ক্রেডিট কি? ইন্টারেস্ট পেয়েবল। এখন ইন্টারেস্ট পেয়েবল রেওয়া মিলে আমার আছে কিনা? এই যে ইন্টারেস্ট পেয়েবল আগে থেকে নেওয়া মিলে আছে। ইন্টারেস্ট পেয়েবল, আমাদের ইন্টারেস্ট পেয়েবল কি? ক্রেডিট কত টাকা? 400 টাকা। তাহলে ক্রেডিট পাশে 400 টাকা লিখলাম। আচ্ছা, এবার আসি 3 নম্বরে। কি বলছে? আনআর্নড রেভিনিউ আর্ন ডিউরিং দ্য পিরিয়ড ইজ টাকা 1,900। অর্থাৎ অনুপার্জিত আয় স্যার অর্জিত তিন হয়েছে। 4 মাসের কেন হবে? কারণ আমাদের এখানে অঙ্কটা কয় মাসের? 3 মাসের না। ফর দ্য ইয়ার এন্ডেড কি? কত মাস? 31 মার্চ পর্যন্ত। জানুয়ারিতে শুরু করছে, এটা শেষ করতেছে আচ্ছা, কখন? মার্চে। তাহলে 3 মাস না? এই 3 মাসের সুদ আর কি। আচ্ছা, এবার বলছে কি অনুপার্জিত আয় অর্জিত হয়েছে কত টাকা? 1,900 টাকা। তো অনুপার্জিত আয় যদি অর্জিত হয়, তাহলে জাবেদা কি হবে? আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্নড সার্ভিস রেভিনিউ আগে আমার দায় ছিল, যেহেতু এখন অর্জিত হয়ে গেছে তাই আমার দায় কমে গেছে। দায় কমে গেলে কি হবে? ডেবিট। তাহলে আনআর্নড, আনআর্নড অনুপার্জিত আনআর্নড সার্ভিস রেভিনিউ হবে ডেবিট, আর এটা কি? সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট। ঠিক আছে? তাহলে এবার আমরা মিলিয়ে দেখি আনআর্নড সার্ভিস রেভিনিউ আছে কিনা। এখানে সার্ভিস রেভিনিউ আছে, বাট আনআর্নড সার্ভিস রেভিনিউ
নাই। তাহলে আমাদের কি করতে হবে এখানে? না, আছে, দেওয়া মিলা আছে, এই যে আনআর্নড রেভিনিউ আছে। আনআর্নড রেভিনিউ কত? এখন ডেবিট হয়ে গেছে 1900 টাকা, অ্যাডজাস্টমেন্টে করে 1900 টাকা লিখতে হবে, ঠিক আছে। তার সার্ভিস রেভিনিউর ক্রেডিট, তাহলে সার্ভিস রেভিনিউ বরাবর অ্যাডজাস্টমেন্টে করে 1900 টাকা ক্রেডিট। তারপর বলছে সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস প্রদান করা হয়েছে বাট আনবিল্ড, বিল করা হয় নাই। 31 তারিখ পর্যন্ত বিল করা হয় নাই। কত টাকা? 750 টাকা। অর্থাৎ আমি সার্ভিস দিয়েছি, টাকাটা এখনো পাই নাই, বিল করি নাই। তাহলে টাকাটা পাবো, এটা যাবোটা কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কারণ এটা তো আমার আয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আমার এখানে আমি অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হলে ডেবিট পাশে কত টাকা লিখবো? অ্যাডজাস্টমেন্টে করে 750 টাকা। আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাহলে সার্ভিস রেভিনিউ আছে না, সার্ভিস রেভিনিউর ক্রেডিট পাশে 750 টাকা লিখবো। এই যে 750 টাকা লিখছে, 750 টাকা। আচ্ছা, তাহলে এটাও শেষ। জি নাম্বার বলছে স্যালারিস এক্সপেন্স ইজ ফর 1 ইয়ার পিরিয়ড স্টার্টিং ফ্রম January 1, 2018। স্যালারি যে এক্সপেন্সটা করছে সে কিন্তু 1 বছরের জন্য করে ফেলছে, বেতনটা 1 বছরের জন্য দিয়ে ফেলছে, কিন্তু আমাদের অঙ্ক তো 3 মাসের জন্য। এখন সে স্যালারি এক্সপেন্স কত ছিল? স্যালারি এক্সপেন্স হচ্ছে 4000 টাকা, অর্থাৎ এই 4000 টাকা দিছে সে 12 মাসের জন্য। 4000 টাকা দিছে 12 মাসের জন্য, 1 বছরের জন্য। তাহলে 1 মাসে বেতন কত পড়ে? 12 দিয়ে 4000-কে ভাগ, তাহলে 3 মাসের জন্য কত বেতন পড়ে? তাহলে 3 দিয়ে গেলে 4, 1000। তাহলে 1 মাসের জন্য, 3 মাসের জন্য বেতন পড়ে 1000 টাকা। তাহলে এই যে স্যালারি এক্সপেন্সটা, এই স্যালারি এক্সপেন্সটা হচ্ছে এই তার বেশি দেখা ফেলছে। তার হয়েছে 1000 টাকা, কিন্তু সে এক্সপেন্স দেখাইছে কত? 4000, 3000 টাকা বেশি দেখাইছে না? তো 3000 টাকা যেহেতু বেশি দেখাইছে, এখন কি করতে হবে? স্যালারি তার এক্সপেন্স আরো 3000 কি করতে হবে? কমাতে হবে। কমাতে হলে কি হবে? স্যালারি এক্সপেন্স সে আগে কি করছিল? ডেবিট করছিল। এখন স্যালারি এক্সপেন্সকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। স্যালারি এক্সপেন্স হবে কি? ক্রেডিট, ঠিক আছে। আর হুম অ্যাডভান্স স্যালারি, অ্যাডভান্স স্যালারি কি হবে? ডেবিট হবে, ঠিক আছে। অথবা প্রিপেড স্যালারি, প্রিপেড স্যালারি ডেবিট হবে। ক্লিয়ার? তাহলে এখানে স্যালারি এক্সপেন্স আমরা চলে যাই। তাহলে এখানে স্যালারি এক্সপেন্স আছে, মিলে থাকবে তো অবশ্যই। স্যালারি এক্সপেন্স কত? 4000 থেকে 3000 ক্রেডিট করছে। এই যে আমরা স্যালারি এক্সপেন্স ক্রেডিট করছি, তাহলে স্যালারি এক্সপেন্স ক্রেডিট কত? 3000। আর ডেবিট কি? প্রিপেড স্যালারি অথবা অ্যাডভান্স স্যালারি। তাহলে প্রিপেড স্যালারি, এই যে ডেবিট পাশে 3000 টাকা। তাহলে এই মোটামুটি আমাদের কি গেল, সমন্বয়গুলো আমরা করে ফেললাম। এখন এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগারগুলো নিয়ে যাব। কিভাবে? যেমন ক্যাশ, প্রথমে দেখি ক্যাশ, ক্যাশে ডেবিট, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে আছে 13,600, এটা কোনো অ্যাডজাস্টমেন্ট আছে নাই, সেজন্য এই টাকাটা ডাইরেক্ট 13,600 অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে চলে গেছে। ওকে, এবার অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট পাশে কত? 15,400, আবার অ্যাডজাস্টমেন্টের ঘরে আছে 750 ডেবিট পাশে, তাহলে 15,400 প্লাস 750 যোগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের করে 16,150। হুম ঠিক সেম ভাবে দেখো সাবলাইস, ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে আছে 1,500, আর অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে আছে কত? 1,000। তাহলে এটা ডেবিট, এটা ক্রেডিট, তাহলে এটা কি যাবে? এটা মাইনাস হবে। 1,500 থেকে 1,000 বাদ দিলে আর ডেবিট ব্যালেন্স থাকে 500। ঠিক সেম ভাবে এগুলো যোগ বিয়োগ হবে। একটার সাথে একটা, ডেবিট ডেবিট হলে যোগ, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ, আবার ক্রেডিট ক্রেডিট হলে যোগ। এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে এই অ্যাডজাস্টমেন্টের যোগফলটা এরকম আর সমান হতে হবে, অ্যাডজাস্টেড যোগফলটা সমান হবে। আচ্ছা, এই অ্যাডজাস্টমেন্টটা যখন হয়ে গেল, আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগারটা আমরা পেয়ে গেলাম। ফিগারটা যখন আমরা পেয়ে গেলাম, তখন দেখবো যে এই যে এই ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্সের যে কোনো পাশে একটা ঘাটতি আসবে, ঠিক আছে। যদি ডেবিট পাশে যদি ঘাটতি থাকে, এই পাশে যদি ঘাটতি থাকে, এই এই ডেবিট পাশে, এই ডেবিট পাশে যদি ঘাটতি থাকে, বুঝে নিব আমাদের কি লাভ হয়েছে। আমাদের লাভ হয়েছে, কারণ ক্রেডিট পাশটা দ্বারা কি বোঝায়? আয়। আর ডেবিট পাশ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি? খরচ। তাহলে আয়, এই ডেবিট পাশে যদি ঘাটতি থাকে, বুঝবো যে আমাদের আয় বেশি খরচ কম, যার কারণে আমাদের কি হয়েছে? লাভ, ঠিক আছে। আর যদি ক্রেডিট পাশে ঘাটতি থাকে, বুঝবো যে আমাদের খরচ বেশি আয় কম, সেক্ষেত্রে আমাদের হবে কি? ক্ষতি, ঠিক আছে।
এখন দেখা যাক কি হয়েছে এখানে, যোগ বিয়োগ সব এই সবগুলো যোগ করে দেখা যাচ্ছে কি আমাদের, সরি এটা এখানে না, এটা হবে ইনকাম স্টেটমেন্টে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের তো দুই পাশে সমান হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট সমান হবে। যখন ডেবিট ক্রেডিট সমান হবে তাহলে বুঝবা যে তোমার অঙ্ক ঠিক আছে, তোমার অঙ্কটা ঠিক আছে, আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা মিলে গেছে। দেখো 31,500, 1,31,500, ঠিক আছে। এই এইটা যেটা বলতেছিলাম এটা ইনকাম স্টেটমেন্টের জন্য, এটা আমি একটু সরি আগে বলে ফেলছি। হুম। এবার ইনকাম স্টেটমেন্ট আমরা কিভাবে করব? এই যে আমাদের এই এখান থেকে কিছু ব্যালেন্স, কিছু এন্ট্রি যাবে ব্যালেন্স শিটে, কিছু এন্ট্রি যাবে ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্টে কোনগুলো যাবে? আমাদের সকল ধরনের আয় এবং ব্যয়গুলা। হুম। আয় আয়গুলা যাবে ক্রেডিট পাশে, এই পাশে যাবে আমাদের আয়গুলা, আর এই পাশে যাবে আমাদের খরচগুলা, ঠিক আছে। আর এখানে ডেবিট পাশে, এই ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে আমাদের সম্পদগুলো, আর ক্রেডিট পাশে যাবে কোনগুলা? দায় এবং মালিকানা সত্ত্বের আইটেমগুলা, ঠিক আছে। মালিকানা সত্ত্বের আইটেম কোনগুলো? মালিকানা সত্ত্বের আইটেম হচ্ছে ক্যাপিটাল, ড্রয়িংস, নিট লাভ, নিট ক্ষতি, ঠিক আছে। তাহলে আমরা দেখি এই এবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা এই এন্ট্রিগুলো এখানে কিছু পাঠাবো ইনকাম স্টেটমেন্টে, কিছু পাঠাবো ব্যালেন্স শিটে। ইনকাম স্টেটমেন্টে কি কি যাবে আর ব্যালেন্স শিটে কি কি যাবে? ক্যাশ, এটা আমার সম্পদ, তাইলে যাবে ব্যালেন্স শিটে। এই যে ব্যালেন্স শিটে লিখছে 13,600, এই অ্যামাউন্ট গুলো লিখবো, কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্ট গুলাই লিখবো। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল আমার সম্পদ, তাহলে ব্যালেন্স শিটে যাবে। সাপ্লাইস আমার সম্পদ, ব্যালেন্স শিটে যাবে। অফিস ইকুইপমেন্ট আমার সম্পদ, ব্যালেন্স শিটে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোন দিকে যাবে? এটা যাবে আমার ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অর্থাৎ পুঞ্জীভূত অপচয়কে বলা হয় বিপরীত বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ কি? যা আমার সম্পদকে কমিয়ে দেয় তাকে বলা হয় বিপরীত সম্পদ, ঠিক আছে। সেই জন্য সম্পদ যদি ডেবিট হয়, বিপরীত সম্পদ হয় ক্রেডিট, ঠিক আছে। এবার নোট পেয়েবল, এটা আমার জন্য দায়, এটা যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। অ্যাকাউন্টস পেয়েবল আমার জন্য দায়, তাই ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। তবে ইন্টারেস্ট পেয়েবল আমার জন্য দায়ী, তাও ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। শরীফস ক্যাপিটাল, এটা স্যার মালিকানা সত্ত্বের অংশ। এগুলো আবার একটু প্রথম থেকে বলবেন, যে এগুলা ব্যালেন্স শিটের এগুলা। কেন প্রথম থেকে বলবো কেন? কোথায় ছিল তুমি? স্যার ছিলাম, আমার কথাগুলো বেজে বেজে আসতেছে তো ওই জন্য। বাকিদের সবার কি সেম সমস্যা হচ্ছে? মানে ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একজন একটু হ্যাঁ রেসপন্স স্যার, করো তো। বুঝি আমার নাই, এখানেও বেজে বেজে আসতেছে স্যার। তাই? এখন বাকিদের কি অবস্থা? জাহেদ, তোমারও কি বেজে বেজে আসতেছে? জি স্যার, আজকে ডিস্টার্ব করতেছে দেখতেছি। ডিস্টার্ব করতেছে। আচ্ছা। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে। জি স্যার। ঠিক আচ্ছা শোনো, তাহলে আবার বলতেছি, দুইবার কষ্ট আর কি। এই যে ক্যাশ আমার নগদ টাকা, এটা সম্পদ না, এটা ব্যালেন্স শিটে যাবে। আমি এখানে কিন্তু লিখে দিছি, দেখো ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে আমার সকল সম্পদগুলা, ক্রেডিট পাশে যাবে দায় এবং মালিকানা সত্ত্বের আইটেমগুলা। মালিকানা সত্ত্বের আইটেম কোনগুলা? ক্যাপিটাল। তো তোমরা নিজেরা এখন বলতে পারবা কোনগুলা ব্যালেন্স শিটে যাবে, কোনগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে। ক্যাপিটাল যাবে, ক্যাপিটাল হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্ব কোন পাশে যাবে? ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে। তারপর যাবে ড্রয়িংস, মানে উত্তোলন, ঠিক আছে। তারপর কি যাবে আর? লাভ অথবা কি ক্ষতি। এই ক্ষতি হলে যাবে ডেবিট পাশে, ক্ষতি হলে যাবে কোন পাশে? ডেবিট পাশে। এখন দেখো এই তিনটা যাবে ক্রেডিট পাশে, এই তিনটা যাবে ক্রেডিট পাশে। আর ক্ষতি হলে যাবে ব্যালেন্স শিটের ডেবিট পাশে। আর ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে যাবে খরচ, ঠিক আছে। আর ক্রেডিট পাশে যাবে আয়। এবার তোমরাই বলো ক্যাশ কোন পাশে যাবে ব্যালেন্স শিটের? গিয়াস কই? ডেবিট পাশে। হ্যাঁ, স্যার ডেবিট পাশে। স্যার যেহেতু সম্পদ তাহলে ডেবিট পাশে আর কি। ডেবিট পাশে। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল স্যার ডেবিট পাশে। এটাই সম্পদ। সম্পদ। সাপ্লাইস, ডেবিট। সম্পদ। সম্পদ। অফিস সম্পদ। ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট সম্পদ। সম্পদ। সম্পদ তারপর ডেবিট পাশে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, 10 টাকা। ক্রেডিট। খরচ দায়।
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট পাশে যাবে। ধরো চিনতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীভূত অবচয়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীভূত অবচয়। এটা হচ্ছে আমার বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ কাকে বলে? যা আমার সম্পদকে কমিয়ে দেয়। অবচয় কি হয়? অবচয় কার থেকে বাদ দিই? সম্পত্তি থেকে বাদ দিই না? তাহলে এটা আমার সম্পদ কমিয়ে দিচ্ছে না? সম্পদ যদি ডেবিট পাশে হয় ব্যালেন্স শিটের, বিপরীত সম্পদ কোন পাশে হবে? ক্রেডিট পাশে। বুঝা গেছে? মনে রাখবা, পুঞ্জীভূত অবচয় আমার কোনো দায় নয়। পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমার জন্য বিপরীত সম্পদ, এটা মনে রাখবা। এই পুঞ্জীভূত অবচয় টাকাকে আমার কাউকে দিতে হবে? কেউ একজন কথা বলো। এটা এটা কি কেউ আমার কাছে পায় পুঞ্জীভূত অবচয়ের টাকাটা? পুঞ্জীভূত অবচয়টা কি? মনে করো আমি একটা জিনিস কিনছি, যন্ত্রপাতি স্যার কিনছি, প্রতি বছর থেকে এটা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমি অবচয় দেখিয়ে কেটে কেটে একটা জায়গায় রেখে দিচ্ছি। এমন তো না যে এই টাকাটা আমার আমার থেকে কেউ একজন পায়, তাকে দিতে হবে। তো এটা আমার জন্য তো দায় না। এটা জাস্ট আমার সম্পত্তির ভ্যালু থেকে ব্যবহারজনিত কারণে আমি কিছু টাকা কি কমিয়ে রাখছি, যে ভাবতেছি প্রতি বছর আমি ব্যবহার করতেছি, যার কারণে এটা মূল্য একটু কমে যাচ্ছে। তো যা সম্পত্তির মূল্যকে কমিয়ে দেয় তাকে বলা হয় কি? বিপরীত সম্পদ। এই অবচয় আমার সম্পত্তির মূল্যকে কমিয়ে দিচ্ছে, সেজন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে বিপরীত সম্পদ। সম্পদ যদি ডেবিট হয়, বিপরীত সম্পদ হবে কি? ক্রেডিট। এই দেখছো, 11,000 টাকা ক্রেডিট পাশে লিখছে। তারপর নোটস পেয়েবল হচ্ছে আমার জন্য দায়। প্রদেয় নোট। প্রদেয় নোট আমার জন্য দায়, সেজন্য ক্রেডিট পাশে। অ্যাকাউন্টস পেয়েবল আমার জন্য দায়, সেজন্য ক্রেডিট পাশে। ইন্টারেস্ট পেয়েবল অর্থাৎ প্রদেয় সুদ, এটাও আমার জন্য দায়, সুদটা দিতে হবে, সেজন্য এটা ক্রেডিট। শরীফস ক্যাপিটাল, শরীফের মূলধন, এটা মালিকানা সত্ত্বের অংশ, সেজন্য এটা কি? দায় পাশে, ক্রেডিট পাশে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। তারপর শরীফের উত্তোলন, শরীফের উত্তোলন, উত্তোলন হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেজন্য এটা ডেবিট পাশে। আমি একটু বলি, যা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে তা দায়ের দিকে হবে, ক্রেডিট পাশে হবে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। যা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে তা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে হবে। আর যা মালিকানা সত্ত্বকে হ্রাস করবে তা ব্যালেন্স শিটের ডেবিট পাশে হবে। এখন উত্তোলন করলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেজন্য এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে লিখছে 10,000 টাকা। ঠিক আছে? তাহলে আমরা একটু আগে বললাম না মালিকানা সত্ত্বের অংশ কি কি? মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে? মালিকানা সত্ত্বের মধ্যে আছে ক্যাপিটাল। এখন মালিকানা সত্ত্বের মধ্যে আছে ক্যাপিটাল, ঠিক আছে? যদি লাভ হয়, লাভ হলে ক্যাপিটালের সাথে কি হয়? যোগ হয়। আর যদি ক্ষতি হয় তাহলে মালিকানা এই ক্যাপিটাল থেকে কি হয়? মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়। যদি উত্তোলন করে মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়। বুঝে গেছে? যদি লাভ হয় সেটা মালিকের ক্যাপিটালের সাথে যোগ হচ্ছে না, আর যদি ক্ষতি হয় তাহলে এটা কি? ক্যাপিটাল থেকে বাদ যাচ্ছে। মালিক যদি টাকা উত্তোলন করে ফেলে তাহলে ক্যাপিটাল থেকে বাদ যাচ্ছে। তাহলে ক্যাপিটাল এবং লাভ এই দুইটা ক্রেডিট পাশে বসে, ক্ষতি এবং উত্তোলন এই দুইটা বসে ডেবিট পাশে, ব্যালেন্স শিটের ডেবিট পাশে। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপর এই যে কি? সার্ভিস রেভিনিউ, এটা আয়। আয় না? তাহলে আয় হলে এটা কোথায় বসবে? ইনকাম স্টেটমেন্টে বসবে। আমি বলছি সকল ধরনের আয় এবং ব্যয় কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে। এই যে এটা, এই দুইটা ঘর হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ঘর, ঠিক আছে? এই এই ক্রেডিট ক্রেডিট পাশে হচ্ছে আয়, আর ডেবিট পাশে হচ্ছে সকল ধরনের ব্যয়। তাহলে আমার সার্ভিস রেভিনিউ হচ্ছে আয়, সেজন্য এই ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে আসছে। তারপর স্যালারিস এক্সপেন্স, এটা আমার জন্য ব্যয়, তাহলে ইনকাম স্টেটমেন্টে কোন পাশে যাবে? ডেবিট পাশে গেছে। পারচেস, এটা ক্রয়, ক্রয় করলে আমার খরচ হচ্ছে, সেজন্য ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। তারপর ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, পরিবহন খরচ, ডেবিট পাশে। আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় এটা আমার জন্য কি? অনুপার্জিত আয়টা আমার দায়, সেজন্য দায় হলে কোথায় যাবে? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। তারপর বলছে কি? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। শোরুম এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। হুম। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স কি আমার জন্য? সম্পদ, অগ্রিম বীমা। তাহলে আমার সকল ধরনের সম্পদ ব্যালেন্স শিটের ডেবিট পাশে আসবে। তারপর মিসেলেনাস এক্সপেন্স, অর্থাৎ বিবিধ খরচ, মিসেলেনাস মানে বিবিধ খরচ, তাহলে খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। তারপর আরো আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, বীমা খরচ, এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাস। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, এগুলো আমার সব খরচ, তাই এগুলো সবগুলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। আর প্রিপেড স্যালারি অর্থাৎ অগ্রিম বেতন, এটা আমার জন্য সম্পদ, তাই ব্যালেন্স শিটের ডেবিট পাশে। এবার দেখো নেট ইনকামটা কোত্থেকে আসছে? এই যে আমাদের ইনকাম স্টেটমেন্টের, আমি কি বলছি? যদি
এই দুইটা দুইটা আমরা যোগ করব, ডেবিট পাস ক্রেডিট পাস যোগ করব। বলছি যে যদি ডেবিট পাশে যদি ঘাটতি হয়, এই যে ডেবিট পাশে যদি ঘাটতি হয়, এই যে এই টাকাটা ঘাটতি হয়েছে ডেবিট পাশে, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে এই টাকাটা ঘাটতি হয়েছে, মানে এই যে ক্রেডিট পাশে হয়েছে 68,550, আর 68,550 হওয়ার জন্য ডেবিট পাশে 17,500 টাকাটা ঘাটতি আছে। অর্থাৎ ডেবিট পাশে যদি ঘাটতি হয় সেটা হবে কি নিট ইনকাম। আর যদি ক্রেডিট পাশে ঘাটতি হতো, এখানে যদি ঘাটতি হতো তাহলে হতো এটা কি নিট ক্ষতি। বুঝা গেছে? এখন নিট ইনকাম আমি কি বলছি, এটা নিট ইনকাম হলে কোন পাশে যাবে? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। এই যে এখানে লাভ, এই যে লাভ হলে কোথায় বলছি? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। এই দেখো এই যে ব্যালেন্স শিটে 17,500 টাকাটা এটা কি হয়েছে? আমার নেট ইনকাম হয়েছে, এই জন্য এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে আসছে। তাহলে আমার এই যে ব্যালেন্স শিটের ডেবিট পাস ক্রেডিট পাস কিন্তু মিলে গেছে। দেখো 80,550, 80,550, দ্যাট মিনস তোমার অঙ্কটা একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। এই এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার ফার্স্টের কলামে যে টোটালটা বের করছে ওটা একসাথে নিচে লেখা যাবে না? একসাথে নিচে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এই টাকাটা একেবারে এখানে নিচে না, এই দেখো একসাথে টোটাল করছে এই এতটুকু পর্যন্ত তোমার রেওয়া মিলে দেওয়া আছে, এই এতটুকু পর্যন্ত মিসেলানাস এক্সপ্রেস পর্যন্ত। বুঝাতে পারছি? 1,72,700, হ্যাঁ 1,72,700। তুমি বলতেছে এই টাকাটা এখানে না লিখে এখানে এখানে লেখা যাবে কিনা? লেখা যাবে, কোনো সমস্যা হ্যাঁ নেই, স্যার। কোনো সমস্যা নেই। এটা এখানে যোগ না করে এখানে যোগ দিলেও কোনো সমস্যা নেই। বাট এটা হচ্ছে প্রপার স্টাইল, এখানে লেখাটা প্রপার স্টাইল। বাট এগুলোর কোনো নির্দিষ্ট ছক অ্যাকাউন্টিং এ নাই কার্যপত্রের, ঠিক আছে? সেই জন্য এটা এখানে লিখলেও কোনো সমস্যা নাই, কারণ এই কার্যপত্রটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ। এটা কোনো ম্যান্ডাটরি ধাপ না, ম্যান্ডাটরি যেহেতু ধাপ না তাই এগুলো নির্দিষ্ট কোনো ফরম্যাটও নাই। এগুলো এইভাবে চলে আসতেছে তাই মানুষ এইভাবে করতেছে। বুঝা গেছে? আর কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা না থাকে তাহলে আমরা এই পরে রিকোয়ারমেন্ট বি তে কি বলছে, ক্লোজিং এন্ট্রিজ, সমাপনী জাবেদা দেওয়ার জন্য। তাহলে সমাপনী জাবেদা আমরা কোন কোন বিষয়ের উপর দিই? সমাপনী জাবেদা আমাদের যত এই আয় এবং ব্যয়ের উপরে আমরা সমাপনী জাবেদা দিই। কার উপর? আয় এবং ব্যয়। এই বছরে যত আমার আয় এবং ব্যয় আছে সেগুলোর উপর আমরা কি করি? সমাপনী জাবেদা দিই। যত ধরনের আয় আছে সেগুলোকে বন্ধ করতে হবে, ব্যয় থাকলে সেগুলোকে বন্ধ করতে হবে, নিট লাভ বা ক্ষতি থাকলে সেটাকে বন্ধ করতে হবে। হুম, আচ্ছা। তারপর আমরা সমাপনী জাবেদাগুলো দেখি। এখানে আমাদের 1 নম্বর সমাপনী জাবেদা আমাদের কি বলছি, যত ধরনের ব্যয় থাকবে ব্যয়গুলোকে বন্ধ করতে হবে। আমাদের সকল ধরনের ব্যয় সাধারণত কি হয়? ডেবিট হয়। ব্যয় সাধারণত ডেবিট হয়। তো এখন আমরা বন্ধ করার জন্য কি করব? ব্যয় যেহেতু সাধারণত কি হয়? ডেবিট হয়, বন্ধ করে দেওয়ার জন্য সকল ধরনের ব্যয়কে আমরা তার উল্টা করব, ক্রেডিট করব। তাহলে এই যে দেখো এখানে আমার সকল ধরনের ব্যয় কিন্তু ইনকাম স্টেটমেন্টের মধ্যে আছে। ইনকাম স্টেটমেন্ট এখানে যতগুলো ব্যয় আছে এই এই অ্যামাউন্ট গুলো এখান থেকে দেখে দেখে আমার যত ধরনের ব্যয়গুলো আছে সবগুলো ব্যয় আমি নিব, ব্যয়গুলো এখানে লিখবো। ব্যয়গুলো লিখবো যে কি ক্রেডিট হিসাবে, ক্রেডিট হিসাবে লিখবো স্যালারিস এক্সপেন্স ক্রেডিট, পারচেজ ক্রেডিট, ট্রান্সপোর্টেশন ক্রেডিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স, সবগুলো আমরা ক্রেডিট করব। সমাপনী জাবেদার ক্ষেত্রে সমাপনী জাবেদায় সকল ধরনের এক্সপেন্স কি হবে? ক্রেডিট হবে, এটা মাথায় রাখতে হবে। এবং ডেবিট কাকে করব? ইনকাম সামারি, আয় সারাংশকে ডেবিট করব। কেন আয় সারাংশকে ডেবিট করতেছি? এই যে এটা আমার ইনকাম স্টেটমেন্টটা, ইনকাম সামারি মানে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম সামারি মানে কি? ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে কোনগুলো থাকতেছে? সকল ধরনের এক্সপেন্স। সকল ধরনের এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে থাকে। তাই আমরা কি করছি? ইনকাম সামারিকে এখানে ডেবিট করছি এবং সকল ধরনের এক্সপেন্সকে ক্রেডিট করছি। বুঝা গেছে? আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা কি করব? সকল ধরনের ব্যয় সাধারণত ডেবিট হয়, ক্লোজিং এন্ট্রিজ এর ক্ষেত্রে আমরা সেগুলোকে ক্রেডিট করি। আর সকল ধরনের আয় সাধারণত কি হয়? ক্রেডিট হয়। সকল ধরনের আয়, এই যে সার্ভিস রেভিনিউ, সকল ধরনের আয় সাধারণত হয় ক্রেডিট, কিন্তু ক্লোজিং জার্নালের ক্ষেত্রে সেইগুলোকে আমরা করব কি? ডেবিট। এই যে দেখো সার্ভিস রেভিনিউকে কি করছে? ডেবিট করে দিছে। এই যে এটা কোত্থেকে পেলাম? সার্ভিস রেভিনিউ। আমার যত আয় আছে ইনকাম স্টেটমেন্টে চলে যাও, ইনকাম স্টেটমেন্টে আয়ের গড় দেখো, আয়ের গড় কোনটা? ক্রেডিট পাশ হচ্ছে আয়ের গড়। এখানে একটাই মাত্র আয় আছে, কত? 68,500। এটা কি? সার্ভিস রেভিনিউ। তো এটা ক্রেডিট আছে, এটাকে ডেবিট করতে হবে। এই যে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট আছে, ক্লোজিং এন্ট্রিস এর ক্ষেত্রে সেটাকে ডেবিট করে দিতে হবে। আর এই সার্ভিস রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে কোন পাশে থাকে? ক্রেডিট পাশে থাকে, তাই সেটাকে কি করতে হবে? ডেবিট পাশে করতে হবে।
নিয়ে যেতে হবে। সরি, ইনকাম স্টেটমেন্টের এই তোর কি বললাম, এই যে তোমার সার্ভিস রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে থাকে, তাই এটাকে ক্রেডিট পাশে লিখছে। ঠিক আছে, সার্ভিস রেভিনিউ স্বভাবতই ডেবিট, সেটা হয়ে যাবে স্বভাবতই ক্রেডিট, সেটা হয়ে যাবে ডেবিট। তাহলে আমার সকল ধরনের কি বন্ধ করলাম, এইটাতে ব্যয় বন্ধ করলাম, এটাতে আয় বন্ধ করলাম। বাকি আছে কি আমার, এই যে নিট লাভ, আর যদি কোনো উত্তোলন থাকে সেটাকে বন্ধ করতে হবে। যদি কোনো নিট লাভ থাকে সেটা বন্ধ করতে হবে, অথবা ক্ষতি যদি থাকে সেটাকে বন্ধ করতে হবে। নিট লাভ ক্ষতি থাকলে বন্ধ করতে হবে, আরেকটা জিনিস বন্ধ করতে হবে উত্তোলন। টোটাল আমার চারটা জিনিস বন্ধ করতে হবে, একটা হচ্ছে ব্যয়, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে নিট লাভ বা নিট ক্ষতি, আর একটা হচ্ছে কি যদি কোনো উত্তোলন থাকে। তাহলে এই অঙ্কে আমাদের কি হয়েছে, এই অঙ্কে হয়েছে আমাদের নিট লাভ, কি হয়েছে নিট ইনকাম। এই যে নিট ইনকাম, ইনকাম স্টেটমেন্টের কোন পাশে থাকে, ডেবিট পাশে থাকে, সেই জন্য ইনকাম সামারি হবে ডেবিট। ইনকাম সামারি কি হবে, ডেবিট। ডেবিট পাশে থাকে ইনকাম স্টেটমেন্টে, সেজন্য ইনকাম সামারি ডেবিট। আর এই নিট লাভটা গিয়ে কার সাথে যোগ হবে, ক্যাপিটালের সাথে যোগ হবে। ক্যাপিটালের সাথে যোগ হবে কখন, নিট ইনকাম যখন হয়, যখন নিট লাভ হয়, যখন লাভ হয় তখন কি হয়, মালিকানা সত্ত্ব বেড়ে যায়। মালিকানা সত্ত্ব বেড়ে গেলে আমরা কি জানি, মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়। যখন মালিকানা সত্ত্ব বেড়ে যাবে তখন মালিকানা সত্ত্ব হয় ক্রেডিট। এই আঁকাআঁকি করতেছো কেন বিস্ময়, যখন মালিকানা সত্ত্ব বেড়ে যাবে তখন কি হয়, ক্রেডিট হয়। এই যে এখন নিট লাভ হয়েছে, নিট লাভটা মালিকের ক্যাপিটালের সাথে যোগ হয়ে তার মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে, সেজন্য ক্যাপিটালকে কি করছে, ক্রেডিট করছে। তাহলে এটা যদি বুঝে থাকো, তাহলে এটা নিট ক্ষতির ক্ষেত্রে কি হবে, নিট ক্ষতির ক্ষেত্রে ঠিক এটার উল্টাটা হবে। নিট ক্ষতির ক্ষেত্রে মালিকানা সত্ত্ব কমে যায়, কমে গেলে ডেবিট হয়, মালিকানা সত্ত্ব কমে গেলে ডেবিট হয়। সেই ক্ষেত্রে শেয়ার ক্যাপিটাল হবে ডেবিট, নিট ক্ষতির ক্ষেত্রে বলতেছি, সেক্ষেত্রে ক্যাপিটাল হবে ডেবিট, আর ইনকাম সামারি হবে ক্রেডিট। এটা ক্ষতির ক্ষেত্রে, আর এটা এটা দিছে লাভের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, যেহেতু আমাদের অঙ্কে এখানে ড্রয়িংস দেওয়া আছে, ড্রয়িংসটা করতে হবে। ড্রয়িংস এর সমাপনী জাবেদা হচ্ছে উত্তোলন। কি হবে, উত্তোলন স্বভাবতই ডেবিট হয়। উত্তোলন স্বভাবতই কি হয়, যেহেতু মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, উত্তোলন স্বভাবতই কি হয়, ডেবিট হয়। তাহলে এখানে কি করতে হবে, উত্তোলনকে ক্রেডিট করতে হবে। সমাপনী জাবেদায় উল্টাটা দিতে হয় সবসময়। তাহলে এই যে উত্তোলন ডেবিট হয়, এখানে উত্তোলনকে আমরা ক্রেডিট করলাম। আর যেহেতু মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, মালিকানা সত্ত্ব কমে গেলে ক্যাপিটাল ডেবিট। এই হচ্ছে আমাদের সমাপনী জাবেদা। তাহলে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে আরেকটা অঙ্ক দেখবো, এই অঙ্ক দেখে এই চ্যাপ্টারটা শেষ করব। আমরা গত ক্লাসে অনেকগুলো কার্যপত্র দেখছি, মোটামুটি মোটামুটি ঘুরে ফিরে একই ধরনের অঙ্ক। তো এই চ্যাপ্টারে আর বেশি সময় নষ্ট করার দরকার নাই, অলরেডি গত ক্লাসেও যেহেতু করিয়েছি, তোমরা আগের যারা করো না আগের ক্লাসগুলোর রেকর্ডিংটা দেখে নিবা। তো আমরা আরেকটা স্যার অঙ্ক এটা দেখব। তৃতীয় অধ্যায় না? না, এটা চতুর্থ অধ্যায়। তারপর দেখো, নতুন অঙ্কে চলে যাচ্ছি আমরা। The following trial balance of AKS traders as on December 31st, 2018. 31শে ডিসেম্বর 2018 সালে AKS traders এর একটা রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলটা তোমরা একটু দেখে নাও। এখানে অপরিচিত কোনো আইটেম আছে যেটা বাংলা তোমরা বুঝতেছো না? ক্যাশ ব্যালেন্স মানে নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব, হুম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ কি, পণ্য। আমার পণ্য মজুদ, ইনভেন্টরি মানে পণ্য, পণ্য। মার্চেন্ডাইজ মানেও পণ্য, মানে পণ্য মজুদ, এটা বোঝাচ্ছে আর কি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে পণ্য মজুদ। স্টোর সাপ্লাইস, সাপ্লাইস। প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা। স্টোর ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, সম্পদ আর কি এটা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, পুঞ্জীভূত অবচয়। অ্যাকাউন্টস পেয়েবল, পদেয় হিসাব। ক্যাপিটাল, মূলধন। সেলস বিক্রয়, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস অর্থাৎ বিক্রয় ফেরত। পারচেস ক্রয়, পারচেস রিটার্ন বিক্রয় ক্রয় ফেরত। পারচেস ডিসকাউন্ট, ক্রয় বার্তা। ফ্রেট ইন, এটা হচ্ছে ভাড়া, গাড়ি ভাড়া। পরিবহন, ইন, ফ্রেট ইন মানে হচ্ছে ক্রয় পরিবহন, ইন মানে ক্রয় পরিবহন, আর যদি আউট থাকতো বাইরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ বিক্রয় পরিবহন।
ফ্রেট ইন ক্রয় পরিবহন, ফ্রেট আউট বিক্রয় পরিবহন, স্যালারিস এক্সপেন্স বেতন, রেন্ট এক্সপেন্স ভাড়া খরচ, আদার সেলিং এক্সপেন্স অর্থাৎ অন্যান্য বিক্রয় খরচ, আর আদার এক্সপেন্স মানে অন্যান্য ইউটিলিটি এক্সপেন্স অর্থাৎ উপযোগ খরচ। উপযোগ খরচ কোনগুলা? গ্যাস বিল, বিদ্যুৎ বিল। এইখানে কে আঁকতেছো? আচ্ছা, গ্যাস বিল, বিদ্যুৎ বিল এগুলোকে বলতেছে কি? ইউটিলিটি এক্সপেন্স। আমাদের এবার এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে কিছু, এগুলো আমাদের সমন্বয় করতে হবে। তো এইভাবে তো প্রথমে ছক করে ফেলবা। ছক করে এখানে অ্যাকাউন্টস টাইটেল যেগুলো মিলে দেওয়া আছে সবগুলো লিখবা। লিখার পরে এই টাকাগুলো তোলার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করবো। অ্যাডজাস্টমেন্ট গুলো কি বলতে? এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ভ্যালুটা 35,000 টাকা, অর্থাৎ বছর শেষে সমাপনী মজুত পণ্য কত টাকা? 35,000 টাকা। তো আমাদের রেওয়া মিলে কত দেওয়া আছে? বছরের শুরুতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 30,000 টাকা, অর্থাৎ আরো 5,000 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে গেছে না? বাড়ছে কিনা? তাহলে আমাদের কি করতে হবে এখন? এটার সাথে যোগ করো মার্চেন্ডাইজ ইনভেন্টরি এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 35,000, যেহেতু আমাদের রেওয়া মিলে নাই। ঠিক আছে, 35,000 টাকা যোগ করে দিলাম, লিখে দিলাম এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এর মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেম না? একটা হচ্ছে তোমার এন্ডিং সমাপনী, কি বলছে? এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, বুঝতে পারছি? আর এটা কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি? কত? 30,000। এটা হচ্ছে ওপেনিং, প্রারম্ভিক মজুত পণ্য। এটা হচ্ছে প্রারম্ভিক, ঠিক আছে। আর এটা হচ্ছে সমাপনী। বুঝা গেছে এবার? জি। আচ্ছা, এবার দেখো তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি গেল। তারপর তারপর আমাদের আরো কাজ আছে। তো এখানে একটা জিনিস দেখো, আমাদের এটা কি করতে হবে এখন? আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে 30,000, ঠিক আছে। এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রারম্ভিক মজুত পণ্য 30,000। এটার সাথে আবার পারচেস আছে না? কত? 70। এটার সাথে কি হয়? সাধারণত 70,000টা যোগ হবে, পারচেসটা যোগ হবে 70। টোটাল কত হয়? 1,00,000। তারপর কি বলছে? পারচেস রিটার্ন আছে 2,000, পারচেস ডিসকাউন্ট আছে 1,500, 3,500। তাহলে 3,500 বাদ দাও, তাহলে কত থাকে? 96,500। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বছরের মধ্যে সে আরো পারচেস করছে। বুঝা গেছে? এই বছরের মধ্যে সে আরো পারচেস করছে। না হলে তারপর তার এন্ডিং ইনভেন্টরি কত? এন্ডিং ইনভেন্টরি হচ্ছে কত? 3,000, 35,000, অর্থাৎ 5, 1, এখানে কত থাকে? 61,500। এটা হচ্ছে তার এটার সাথে আবার কি যোগ হবে? ট্রেড ইন ক্রয় পরিবহন আছে, এটার সাথে ক্রয় পরিবহন যোগ হবে। ক্রয় পরিবহন কত? 3,000 টাকা। তাহলে এটার সাথে 3,000 যোগ করো, 64,500 টাকা।
এটা হচ্ছে তার কস্ট অফ গুড সোল্ড, বিক্রিত পণ্যের মূল্য 64,500 টাকা। বুঝা গেছে? স্যার এটা কি করছেন যে? এটা বিক্রিত পণ্যের মূল্যটা বের করছি। তোমাকে যদি এই অঙ্কের মধ্যে তোমাদের বিক্রিত পণ্যের মূল্যটা কিভাবে বের করতে হয় সেটা শিখালাম। স্যার এটা লিখতে হবে নাকি না না কার্যপত্রতে? না না, এটা লিখতে হবে না। এখন আমাদের এন্ট্রিটা কি হবে? এই এন্ট্রিটা, এই যে এন্ডিং ইনভেন্টরি আছে, এই এন্ডিং ইনভেন্টরি 35,000 আছে। এইটা এখানে আছে, এখানে ইয়াতে আছে নাই। এটা হবে তোমার পারচেসের সাথে একবার যোগ হবে, পারচেসের সাথে যোগ হবে, আর যোগ হবে কার সাথে? এন্ডিং সমাপনী মজুত পণ্য হিসাবে, কারণ এটা তো ক্রয় করছে। দেখো এটা কি আছে, পারচেস অ্যাডজাস্টমেন্টের করে পারচেস কি ক্রেডিট, আর মার্চেন্ডাইজ এন্ডিং ইনভেন্টরি ডেবিট। বুঝা গেছে? কারণ স্যার এন্ডিং, শেষ কেন আচ্ছা শোনো, তোমাদের একটু 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 আগে দেখালাম না, এই যে সিজিএস বের করছি কিভাবে, পারচেস থেকে কি বাদ দিছি, এই পারচেস, এটা পারচেস থেকে কি বাদ দিছি, মানে এটা বোঝানোর জন্য আসলে এই যে জাবেদাটা দিলাম, পারচেস ক্রেডিট এন্ডিং ইনভেন্টরি ডেবিট, এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ অঙ্কটা করে দেখালাম। ওইখানে কি করছি, সমাপনী মজুদটা কার থেকে বাদ দিছি আমরা? পারচেস থেকে সমাপনী মজুদ বাদ দিছিলাম না, এন্ডিং ইনভেন্টরি। হুম, তো পারচেস থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ যাচ্ছে, সেজন্য পারচেসটা হচ্ছে ক্রেডিট আর এন্ডিং ইনভেন্টরিটা ডেবিট। এন্ডিং ইনভেন্টরি কেন ডেবিট? এটা সমাপনী মজুদ, এটা প্রতিষ্ঠানের জন্য কি একটা সম্পদ, সম্পদ তাই কি হয়, ডেবিট হয়। আর পারচেস কেন ক্রেডিট করছে? যেহেতু এই ইনভেন্টরিটা আমি এবছর কিনলেও, কিন্তু এটা তো আমি আর এবছর বিক্রয় করতে পারি নাই, তাহলে এটা কি আমার এই বছরের ব্যয় হবে? এবছরের ব্যয় হবে না, এটা আমি বিক্রয় করব পরের বছরে গিয়ে। তো আমি যদি এটা পারচেসের মধ্যে অন্তর্ভুক্ত রাখি এখন, তাহলে এই ব্যয়টা এবছরে দেখাচ্ছে না, কিন্তু মূলত পক্ষে এই ব্যয়টা তো এবছরের জন্য না, এটা সামনের বছরে হবে। মানে সামনের বছরের হবে, কারণ ওইটা আমি ওই বছর বিক্রয় করতে পারবো, যে এবছর তো শেষ, এটা তো এবছর বিক্রয় করতে পারি নাই, তাই না? তো এটা যদি আমি এবছরের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি, তাহলে আমার হিসেবে তো ভুল থেকে যাবে। কথাটা বুঝাতে পারতেছি তোমাদের? এই যে 35,000 টাকার আমি পণ্যটা না স্যার কিনলাম, এটা বুঝি নাই। হ্যাঁ বোঝার চেষ্টা করতে হবে। দেখো এই যে 35,000 টাকা কেন পারচেস থেকে বাদ দিছে, শোনো, এই যে মনে করো 35,000 টাকার পণ্য বেঁচে গেছে না বছর শেষে, এন্ডিং মার্চেন্ডাইজ 35,000 টাকা, এটা ডেবিট হয়েছে, এটা কি বুঝছো? আগে এটা বুঝতে হবে, এটা আমার সম্পদ, এটা আমি এবছর বিক্রি করতে পারি না, সামনের বছর বিক্রয় করতে পারবো, 2025 সালে বিক্রয় করতে পারি না, 2026 সালে বিক্রয় করতে পারি নাই, 2027 সালে বিক্রয় করবো। এটা আমার জন্য সম্পদ না? সমাপনী মজুত পণ্য সম্পদ কিনা, গিয়াস, কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো সম্পদ হ্যাঁ তো আমার, তো আমার সম্পদ কি হয়? সম্পদ হয় সম্পদ স্যার সম্পদ ডেবিট হয়। ডেবিট হয়, সেজন্য এটা ডেবিট পাশে লেখা আছে। এটা বোঝা গেছে? এই এন্ট্রি বোঝা গেছে? হ্যাঁ স্যার জি ডেবিটটা বুঝছি কিন্তু ক্রেডিটটা বুঝতেছি না। আগে ডেবিট বুঝলে ক্রেডিটও বুঝবা। এখন ক্রেডিটে আসো। আমার সকল ধরনের ব্যয় কি হয়? সকল ধরনের ব্যয় ব্যয় কি হয়? ডেবিট হয়। ডেবিট হয়। এখন আমি যখন পণ্যটা ক্রয় করছিলাম 2026 সালে, মনে করো আমি ক্রয় করছিলাম 35,000 টাকার পণ্য, আমি 26 সালে এটাকে কি দেখাইছি, ব্যয় দেখাইছি। ব্যয় যখন দেখাইছি তখন 35,000কে কি করছিলাম, ডেবিট করছি সাপোজ। হুম, 35,000 না, মনে করো 2026 সালে, আর একটু সহজে বোঝানোর জন্য এক কাজ করি, 35 না, এটাকে আর একটু ইয়ে করি। মনে করো এটা হচ্ছে 2026 সাল, এটা 2027 সাল। 2026 সালে আমি টোটাল 70,000 টাকার পণ্য ক্রয় করছিলাম, 70,000 টাকার পণ্য ক্রয় করছি
তখন সেটাকে আমি কি দেখাইছি? আমি সেটাকে এক্সপেন্স হিসেবে দেখিয়েছিলাম। 2026 সালের ব্যয় হিসাবে দেখাইছি কত? 70,000 টাকা। এতটুকু বুঝছো কিনা? এখন এই 70,000 টাকা, এই জি 70,000 টাকা থেকে ডিসেম্বর 31 তারিখে আমি গুনে দেখতেছি 35,000 টাকার পণ্য এখন আমার কি হয় নাই? বিক্রয় হয় নাই। বুঝা গেছে? তাহলে এই 35,000 টাকার পণ্যটা জি 2026 সালে বিক্রয় হয় নাই। এই 35,000 টাকার পণ্যটা আমি বিক্রয় করব কত সালে? 2027 সালে। তাহলে এইটা পণ্যটা যখন আমি 2027 সালে বিক্রয় করব, এই আয়টা দেখাবো কত সালে? 2027 সালের আয় দেখাবো না? এটা যখন যেই সালে বিক্রয় করব সেই সালে। আচ্ছা স্যার, বুঝছি। এটাকে তাহলে এক্সপেন্স দেখাইছি, তো ওই এক্সপেন্সটাকে কমাই দিছি, যে সেজন্য কমায় ক্রেডিট হয়েছে। সেই জন্য ক্রেডিট। কারণ এই এক্সপেন্সটা, এই 35,000 এক্সপেন্সটা তো আমার 2026 সালের এক্সপেন্স না। এখন 2026 সাল শেষ হয়ে গেছে, আমি 2026 সালে পণ্য কিনছি আর কি। এই পণ্যটা আমি 2026 সালে বিক্রয় করতেছি না, এই পণ্য আমি বিক্রয় করবো 2027 সালে। তাহলে আমাদের রেভিনিউ রিকগনিশন নীতি কি বলে? কস্ট, মানে ব্যয় স্বীকৃতি নীতি, আয় স্বীকৃতি নীতি কি বলে? কস্ট রিকগনিশন প্রিন্সিপাল পড়ছি না সেকেন্ড অধ্যায়ে? ব্যয় স্বীকৃতি নীতি এবং আয় স্বীকৃতি নীতি। ব্যয় স্বীকৃতি নীতি কি বলে? যেটা যে বছরের খরচ আমার সেটা সে বছরেই দেখাতে হবে, এবং আমার যেটা যে বছরের আয় সেটা ওই বছরই দেখাতে হবে। যদিও 35,000 টাকাটা আমি 2026 সালে খরচ করছি, কিন্তু মূলত এই খরচটা হচ্ছে 2000 কত সালের? 2027 সালের। বুঝা গেছে? তো এখন 2027 সালের খরচ, এই 35,000 টাকাটা খরচ হচ্ছে 2027 সালের খরচ, কিন্তু আমি দেখা ফেলছি কত সালে? 2026 সালে। সেজন্য আমার কি করতে হবে? এইখান থেকে খরচটা কমিয়ে দিতে হবে। খরচ সাধারণত ডেবিট হয়, তাই খরচ কমিয়ে দিলে সেটাকে আমরা কি করছি? এখানে ক্রেডিট করছি। এবার বুঝাতে পারছি গিয়াস? বুঝতে পেরেছো? গিয়াস কই? জি স্যার আছি। আসল থাকলে হবে না, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিতে হবে। আচ্ছা এটা হুম, শেষ। এটা আমরা 1 নম্বরটা করলাম, ঠিক আছে। এবার চলে আসো 2 নম্বরে। আসো কি বলছে? প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে এটার সম্বন্ধে যাবো, কি হবে? প্রিপেড ইন্স্যুরেন্স কত টাকা? 400 টাকা। আমার রিয়ামিলে প্রিপেড ইন্স্যুরেন্স কত দেওয়া আছে? প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে কত? 2,000 টাকা। তাহলে বছর শেষে প্রিপেড ইন্স্যুরেন্স আছে 400 টাকা, তার অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স কমে গেছে। তো প্রিপেড ইন্স্যুরেন্স এখন ডেবিট, কমে গেলে কি হবে? প্রিপেড ইন্স্যুরেন্স কমে গেলে হবে ক্রেডিট। আর ডেবিট কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করতে হবে, আর প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করতে হবে। কত টাকা ক্রেডিট করতে হবে? 1,600 টাকা। তাহলে দেখো, প্রিপেড ইন্স্যুরেন্স 2,000 আছে ডেবিট পাশে, ক্রেডিট করলাম 1,600 টাকা। তাহলে 2,000 থেকে 1,600 বাদ দিলে বছর শেষে আর থেকে 400 টাকা। ঠিক। ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1,600 টাকা। তারপর কি বলছে? দ্য ইকুইপমেন্ট হ্যাজ অ্যান এস্টিমেটেড লাইফ ফর 6 years উইথ স্যালভেজ ভ্যালু অফ 1,600। ইকুইপমেন্ট কই? ইকুইপমেন্টের দাম কত? ইকুইপমেন্ট, স্টোর ইকুইপমেন্ট, এটার দাম হচ্ছে 3,700 টাকা, 37,600 টাকা, 37,600। স্যালভেজ ভ্যালু 1,600। তাহলে বাদ দাও, স্যালভেজ ভ্যালু কি করতে হয়? বাদ দিতে হয়। ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়। তাহলে বাদ দিলে এটার অবচয়যোগ্য মূল্য হচ্ছে 36,000 টাকা। এই 36,000 টাকাকে এই মেশিনটার মেয়াদকাল কয় বছর? 6 বছর। তাহলে 1 বছরের অবচয় পরে 6,000 করে। ঠিক আছে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত আছে? এখানে আছে নাই? তাহলে নতুন ভাবে লিখতে হবে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করতে হবে 6,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করছে 6,000। আর দেখো, ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য। ইয়েস, ভগ্নাবশেষ মূল্য। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত? 6,000 ডেবিট। সেল বেস ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, সবগুলোর অর্থই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এই যে সেল বেস ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, এস স্ক্র্যাপ ভ্যালু, এগুলোর সবগুলোর মিনিং হচ্ছে কি? ভগ্নাবশেষ মূল্য। এগুলো
অবচয় বের করার জন্য স্ট্রেট লাইন মেথডে বাদ দিতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে সেল অফ টাকা 1000 ওয়ার বিং টোটালি ওমিটেড। 1000 টাকা বিক্রয় করছে কিন্তু এটা লিপিবদ্ধ করে নাই, তাই লিপিবদ্ধ করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস অথবা রেভিনিউ, সেলস অথবা রেভিনিউ হবে ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে যদি আসে এটা 1000 টাকা যোগ করে দাও ডেবিট পাশে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 1000 টাকা যোগ করছে, আর সেলস এর ক্ষেত্রে এখানে 1000 টাকা ক্রেডিট করছে। তারপর 2 মান্থস রেন্টস আর এক্রুড, অর্থাৎ এক্রুড মানে বকেয়া আছে, ভাড়া, ভাড়া কি আছে, রেন্ট অর্থাৎ ভাড়া, ভাড়া কি আছে, বকেয়া আছে। তাহলে যাবে কি হবে, ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট, ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। তাহলে বকেয়া ভাড়া ক্রেডিট, বকেয়া ভাড়া কেন ক্রেডিট, এটা আমার জন্য দায়। আচ্ছা, তাইলে এখানে দেখো এখন টাকাটা তো বলে নাই, টাকাটা তো বলে নাই, টাকাটা আমাদের বের করতে হবে। টাকাটা কিভাবে বের করবো, টাকাটা বের করবো এইভাবে, দেখো এইখানে রেন্ট এক্সপেন্স আছে, রেন্ট এক্সপেন্স আছে, তো 2 মাসের বকেয়া, তার মানে এটা 10, বাকি 10 মাস, বুঝা গেছে? বাকি 10 মাসের জন্য হচ্ছে কত টাকা, অঙ্ক কত দিনের, 2 মান্থস, 2 মান্থ রেন্টস আর একটু, তাহলে এটা হচ্ছে 10 মাসের জন্য। তাহলে 3600 টাকা যদি 10 মাসের জন্য হয়, 1 মাসের জন্য কত পড়ে, 360 টাকা। আর 2 মাস বকেয়া আছে, তাহলে 2 মাসের জন্য কত পড়ে, 720 টাকা করে পড়ে, 720 টাকা। তাহলে যাবে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। এই রেন্ট এক্সপেন্স ডেবিট এটার সাথে আরো 7200 টাকা যোগ হবে ডেবিট পাশে, আর রেন্ট পেয়েবল ক্রেডিট। রেন্ট এক্সপেন্স কোথায় গেল, এই যে রেন্ট এক্সপেন্স, দেখো রেন্ট এক্সপেন্স 7200 টাকা ডেবিট, আর রেন্ট পেয়েবল, এই যে রেন্ট পেয়েবল 7200 টাকা ক্রেডিট। এই তারপরে এই যে যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা বের করবা, দুই পাশ যদি মিলে যায় 23,000, এটা তো 2,32,220, 2,32,220, অর্থাৎ আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে। এবার এখান থেকে কিছু এন্ট্রি যাবে ইনকাম স্টেটমেন্টে, কিছু যাবে ব্যালেন্স শিটে। তা আমরা আগের অঙ্কে দেখছি কোনগুলো ব্যালেন্স শিটে যাবে, কোনগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে। সকল ধরনের খরচ যাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে সকল খরচ, ক্রেডিট পাশে সকল আয়, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে সম্পদ, ঠিক আছে, আর আর কি কি যাবে, ক্ষতি, ঠিক আছে, আর কি, তারপর কোনো যদি ড্রয়িংস থাকে, উত্তোলন, যা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাহলে ডেবিট পাশে যাবে। আর ক্রেডিট পাশে কি যাবে, দায়, মূলধন, লাভ, নিট লাভ, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে বিপরীত সম্পদ, অর্থাৎ পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। এই আইটেম গুলো এই এইভাবে আসবে। এই তো দেখা যাচ্ছে কি, এই ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে কি বলছে, যদি ডেবিট পাশে যদি ঘাটতি হয়, যদি ডেবিট পাশে যদি ঘাটতি হয় কি হবে বলছিলাম, লাভ। ঘাটতি যদি ডেবিট পাশে হয় তাহলে লাভ, আর ঘাটতি যদি ক্রেডিট পাশে হয় তাহলে ক্ষতি। তাহলে আমাদের ঘাটতি হয়েছে কোন পাশে, ডেবিট পাশে ঘাটতি হয়েছে, কত টাকা ঘাটতি হয়েছে, 79,580 টাকা। এটা হচ্ছে যেহেতু ডেবিট পাশে ঘাটতি হয়েছে, এটা হচ্ছে নেট ইনকাম। নেট ইনকাম কোথায় যাবে বলছি, লাভটা কোথায় যাবে বলছি, এই যে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে লাভটা, যে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে আসছে। তারপর এই যে তোমার ব্যালেন্স শিট যদি মিলে যায়, তোমার অঙ্ক মিলে গেছে। এই এই হচ্ছে ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের মোটামুটি আমরা 2 ক্লাসে অনেকগুলো অঙ্ক করলাম। তো ওয়ার্কশিটের অঙ্ক মোটামুটি একটা পরীক্ষায় পাবা, এটা 100%। এটা বাসায় চর্চা করতে হবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞেস করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ে চলে যাব। পঞ্চম অধ্যায় হচ্ছে তোমার মার্চেন্ডাইজিং অপারেশনস এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ ফিফো লিফোর অঙ্ক আছে। ফিফো লিফো থেকে একটা অঙ্ক মাস্ট পরীক্ষায় আসবে। এই পঞ্চম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা?
স্যার এখানে সমন্বয় 3 নাম্বারটা আর একটু বুঝে দিলে ভালো হয়। সমন্বয়ের 3 নাম্বারটা, সমন্বয়ের 3 নাম্বারটা এটা, এই যে ইকুইপমেন্টের এটা, এইটা। হ্যাঁ, হ্যাঁ স্যার এটা। আচ্ছা, বলছে কি দা ইকুইপমেন্ট হ্যাজ অ্যান এস্টিমেটেড লাইফ ফর 6 ইয়ার্স, অর্থাৎ সম্পত্তিটা কত বছর টিকবে? 6 বছর টিকবে। আর সম্পত্তিটা যখন 6 বছর পরে, এই সম্পত্তিটা কত, ভগ্নাবশেষ মূল্য কত? 1600। মানে এটা 6 বছর পরে যখন মেশিনটা স্ক্র্যাপ হয়ে যাবে, ওইটা বিক্রি করলে 1600 টাকা পাবে। এখন মেশিনটার বর্তমান মূল্য কত? 37,600। 6 বছর পরে এটাকে বিক্রয় করলে 600 টাকা পাওয়া যাবে, 1,600 টাকা পাওয়া যাবে। তাহলে এই যে ক্রয় মূল্য বা অর্জন মূল্য, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়। ভগ্নাবশেষ মূল্য কি দিতে হয়? বাদ দিতে হয়। বাদ দিলে যে টাকাটা পাওয়া যায়, 36,000 টাকা, এটাকে বলতেছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য মানে এই টাকাটার উপর অবচয় ধরতে হবে, 36,000-এর উপর অবচয় ধরতে হবে। তো আমাদের বলছে এই মেশিনটা কয় বছর টিকবে? 6 বছর। তাইলে এই 36,000 টাকাকে 6 দিয়ে ভাগ দিতে হবে, মানে প্রতি বছর সমান হারে অবচয় ধরার জন্য। 36,000-কে 6 দিয়ে ভাগ দিলে প্রতি বছর অবচয় আসে 6,000 টাকা করে। বুঝা গেছে চিন্ময়? স্যার 4 হ্যাঁ স্যার। নাম্বারটা দিয়ে দেন। 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি বলছে? সেল অফ টাকা 1,000, 1,000 টাকা বিক্রয়। আর বিং টোটালি ওমিটেড, ওমিটেড মানে উজ্জ্ব থাকা, লেখা মানে লেখা হয় নাই আর কি, হিসাবে লিপিবদ্ধ করা হয় নাই। বুঝা গেছে? তাহলে এটা এখন লিপিবদ্ধ করে দিতে হবে, লিখতে হবে। তাহলে এটা ধারে বিক্রয়, ধারে বিক্রয় যাবে দেখি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস কি ক্রেডিট। বুঝা গেছে পণ্যা? স্যার সেল লেখা হয় নাই বলতেছেন না? লেখা হয় নাই, সেজন্য তো স্যার লিখে লিখে দিলাম সেলস ক্রেডিট। আচ্ছা সেল, হ্যাঁ সেল ক্রেডিট, ঠিক আছে স্যার বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? বুঝো নাই এরকম কোনো এন্ট্রি? স্যার বিক্রিত পণ্যের ব্যয়টা আর একটু দেখা দিলে ভালো হয়, এটা একটু কম বলছে স্যার। বিক্রিত পণ্যের ব্যয়টা দেখো, এটাই তো, এই এন্ডিং মার্চেন্ডাইজ এটা না? আচ্ছা দেখো, তোমাকে এখন বেশি বুঝাবো না, এটা পঞ্চমুদ্রায় বিক্রিত পণ্যের ব্যয়টা আর ভালো করে বুঝবা। এখানে জাস্ট এই এন্ট্রিটুকু দেখো, এখানে বলছে এন্ডিং মার্চেন্ডাইজ অর্থাৎ সমাপনী মজুত পণ্য কত টাকা মূল্যায়ন করা হয়েছে? 35,000 টাকা। অর্থাৎ বছর শেষে তোমার হাতে আছে 35,000 টাকা পণ্য। তো এই পণ্যটা তুমি তো ক্রয় করছো, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছো। যখন তুমি ক্রয় করেছো এই বছরে, তুমি এই 35,000 টাকাটা এবছরের ব্যয় হিসাবে লিপিবদ্ধ করছো, তাই না? তো তুমি এই বছরের ব্যয় হিসেবে লিপিবদ্ধ করছো, কারণ তুমি ভাবছো যে এই পণ্যটা আমি এবছরে বিক্রি করে ফেলতে পারবো। কিন্তু তুমি তো এবছর বিক্রয় করতে পারো নাই এই 35,000 টাকার পণ্যটা। তাহলে তুমি এটা পরবর্তী বছর, মনে করো 2027 সালে ট্রান্সফার করে দিছো। মানে 2027 সালের প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে কত? 35,000 টাকার পণ্য। তাহলে ওই তখন 2027 সালে বিক্রয় করে তুমি মুনাফাটা অর্জন করবা। কিন্তু অ্যাকাউন্টিং এর নীতি অনুযায়ী তোমার এই যে 35,000 টাকা আয় হয়েছে, তাহলে এই আয়টা, তোমার আয়টার জন্য 35,000 টাকার পণ্যটা, তোমার খরচটা দেখাতে হবে 2027 সালে, যেটা 2026 সালে তুমি দেখাতে পারবে না। বুঝা গেছে? কারণ এই পণ্যটা বিক্রয় করতেছো তুমি 2027 সালে গিয়ে। তাহলে আয় হবে তোমার 2027 সালে, তাহলে তুমি ব্যয়টা 2026 সালে কেন দেখাবা? বুঝাতে পারছি? এই পণ্যটা ক্রয় করছো 2035 সালে, 2026 সালে কিনছো। হ্যাঁ, কেনার পরে তুমি 2026 সালে বিক্রয় করতে পারো নাই। এখন তুমি 27 সালে এই পণ্যটা বিক্রয় করবা, বিক্রয় করে আয়ও হবে 2027 সালে। কিন্তু তুমি এই ব্যয়টা লিপিবদ্ধ করছো 2026 সালে। তাহলে সেটা কি সঠিক হলো? যে বছরে আয় হয়েছে এবং ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়কে তোমার ওই বছরে দেখাতে হবে। তাহলে এই ব্যয়টা হয়েছে তোমার 2027 সালের ব্যয়, কিন্তু তুমি লিখে ফেলছো 2027 সালে, 2026 সালে। তাহলে 2026 সালের ব্যয়টা বেড়ে গেছে না? হুম, ব্যয়টা 2027 সালের, দেখা ফেলছো 2026 সালে, তাহলে তোমার ব্যয়টা বেড়ে গেছে। তাহলে ব্যয়টা বেড়ে গেছে যেহেতু, তাহলে ব্যয়টাকে কমাতে হবে। ব্যয়টা কমাতে হলে কি করতে হবে? পারচেসকে ক্রেডিট করতে হবে।
সেই জন্য কি করছে ওরা, দেখো পারচেসকে ক্রেডিট করছে। পারচেস মানে ক্রয়, ক্রয় মানেই তো আমার ব্যয়। এই যে দেখো, এই যে পারচেস, পারচেস কত আমার, 35,000 টাকা ক্রেডিট করছে, ক্রেডিট করছে 35,000 টাকা। বুঝে গেল? যদি আরো না বুঝো তাহলে ওই যে আগে যেটা অঙ্ক করছি সেটা আবার দেখাই। আমি তো ভাবছি তোমরা বুঝবা, ওই কারণে আমি অঙ্কটা করে দেখাইছি। তো আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করি তখন কিভাবে বের করি, মানে বিক্রিত পণ্যের ব্যয় মানে কি, আমি এবছর যে পণ্যগুলো বিক্রয় করলাম তার ব্যয় কত, তার ক্রয় মূল্য কত। তো অঙ্কের শুরুতে প্রথমে থাকে কি, মানে প্রারম্ভিক মূল্য। এই যে প্রারম্ভিক প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য কত, এই যে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, এই যে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি 1/1/2018, তার প্রারম্ভিক মজুত পণ্য আমার কত, 30,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। এটার সাথে কি হয়, আমরা যদি এবছর আরো কোনো পণ্য ক্রয় করে থাকি তাহলে ক্রয়টা কি হয়, যোগ হয়। এবছর ক্রয় করছি কত, 70,000 টাকা, মানে এবছরের খরচ 70,000 টাকা। ঠিক আছে, এখান থেকে বাদ যাবে কি, ক্রয় ফেরত। ক্রয় ফেরত থাকলে ক্রয় ফেরত বাদ যাবে, এই যে 2,000 টাকাটা বাদ যাবে, মাইনাস ফেরত 2,000 বাদ। আর কি বাদ যাবে, পারচেজ ডিসকাউন্ট, বাদটা, বাদটা বাদ যাবে 1,500। তারপর আবার যদি ক্রয় পরিবহন থাকে, ফ্রেট ইন মানি হচ্ছে ক্রয় পরিবহন, এই পণ্যটা ক্রয় করে গাড়িতে করে আনার জন্য যে খরচ সেটা আবার এটার সাথে যোগ হবে। তাহলে ক্রয় পরিবহন কত টাকা, 3,000 টাকা। তাহলে এই সবগুলো যোগ করলে পরে, যোগ বিয়োগ করলে পরে একটা অ্যামাউন্ট আসবে, এটা হচ্ছে ওই অ্যামাউন্টটা কি, আমার এবছরের খরচ। সরি, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য, যোগ করলে আসবে বিক্রয় যোগ্য পণ্য। তাহলে যোগ বিয়োগ করো, এখান থেকে হচ্ছে কত, এখানে হচ্ছে 3,500, আর এখানে হচ্ছে 3,000, টোটাল হচ্ছে কত, 99,500। তো 99,500 টাকার পণ্য আছে যা আমি এবছর বিক্রয় করতে পারবো। ঠিক আছে, কিন্তু ওইখান থেকে দেখা গেল যে কি, বছর শেষে আমার হাতে আরো 35,000 টাকার পণ্য রয়ে গেছে। বছর শেষে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত, 35,000 টাকা। তাহলে এই সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে। মজুত 35,000 টাকা তুমি এখান থেকে বাদ দিয়ে যে টাকাটা আসবে, কত আসে এখানে, 500, এখানে হচ্ছে 4, এখানে 6, 64,500 হচ্ছে আমি এবছরের পণ্য বিক্রয় করছি। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ কস্ট অফ গুড সোল্ড। অর্থাৎ এবছর আমি বিক্রয় করছি 64,500 টাকার পণ্য, আর এই যে 35,000 টাকার পণ্য, এটা আমি এবছর বিক্রয় করতে পারিনি। এখন কিন্তু এটা তো আমার এই 35,000 টাকার পণ্য যেটা আছে, কিন্তু এটা তো আমার এই 99,500 টাকার ভিতরে অন্তর্ভুক্ত আছে না, পারচেসের ভিতরে অন্তর্ভুক্ত আছে না। এই যে পারচেস, এই সবগুলো যোগ করলাম না, প্রারম্ভিক মজুতের সাথে ক্রয় যোগ করে এগুলো বাদ দিয়ে এই 99,500 টাকা আসছে না। এই 35,000 টাকা তো এটার ভিতরে অন্তর্ভুক্ত আছে, এবছরের খরচের ভিতরে অন্তর্ভুক্ত আছে। তো সেইটা আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টমেন্টে, এটা আমাদের খরচ, এটা তো আমি পরের বছর নিয়ে যাচ্ছি, এই সমাপনী মজুত পণ্য তো আমি পরের বছরে বিক্রয় করব, তাহলে এই খরচটা তো আমার এই বছরের খরচ না। এই 35,000টা, যে এই 35,000 টাকার পণ্য যদিও আমি এবছর ক্রয় করেছি, সেহেতু আমার এই বছরের ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কিন্তু যেহেতু আমি এবছর বিক্রয় করতে পারি নাই, সেটা আমি পরের বছরে বিক্রয় করব। তাহলে আমার খরচটাও দেখাতে হবে কি, পরের বছরে। কিন্তু এই খরচটা তো এখন আমার এখানের মধ্যে, খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাই সেজন্য এই খরচের মধ্যে যাতে অন্তর্ভুক্ত না থাকে, সেজন্য এই যে পারচেস, ক্রয়, এখান থেকে বাদ দিছে। বুঝতে পারছি, এই যে সমাপনী মজুত পণ্য বাদ দিছে, বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করছে। চিন্ময়, বুঝতে পেরেছো এবার? চিন্ময়, চিন্ময়, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা যাক। আর কারো কোনো সমস্যা আছে কোনো এন্ট্রিতে?
কারো কোনো প্রবলেম যদি না থাকে তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আজকের ক্লাস এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা লিফো পিভো করব। আমি স্যার আশা আমার থেকে করি একটা হ্যাঁ, কে? হ্যালো, স্যার আপনাকে আমি একটা হোয়াটসঅ্যাপে ম্যাথ দিছি, এটা একটু করে দেখেন তো। হোয়াটসঅ্যাপে না, এখানে একটা চ্যাট বক্স আছে। এখানে একটা চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সে দাও। এখানে একটা চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে দাও। স্যার শুনতেছেন? তুমি আমার কথা শুনতে পেয়েছো? তোমাকে বললাম যে এখানে চ্যাট বক্সে দাও। স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি চ্যাট বক্সে দাও অঙ্কটা। স্যার শুনতেছেন? আরে বলতেছি তো, শুনতে পাচ্ছি। তুমি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ গিয়াস, তুমি এটা চ্যাট বক্সে দাও। জি স্যার আচ্ছা দিচ্ছি। তোমাকে এই নিয়ে অনেকবার বললাম, তোমার কনসেন্ট্রেশন নাই কিন্তু। স্যার না, এখানে বেজে যাচ্ছে এই জন্য, মানে এতক্ষণ আপনাকে আমি আরো চিৎকার করতেছি, মানে এদিকে কথা বলতেছি ওই দিক দিয়ে আমি আওয়াজ শুনতে পাচ্ছি আসতেছিল তো, না। তোমার তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি। তুমি চ্যাট বক্সে দাও। আচ্ছা তুমি এটা ছবি আকারে দিছো তো, সেটা আমি এখান থেকে ওপেন করতে পারতেছি না। এটা পিডিএফ করে দিলে এটা শেয়ার করা যেত। স্যার এখানে তো টাইপ করার অপশন আছে, ইমেজ দেওয়ার তো অপশন নাই। আচ্ছা, তোমরা কি এখন দেখতে পাচ্ছো? অঙ্কটা দেখতে পাচ্ছো গিয়াস? হ্যাঁ হ্যাঁ বলো, এখানে কোথায় সমস্যা বলো। স্যার এখানে যে ইনক্লুডিং দিছে, ইনক্লুডিং ব্যাড, এটা মানে কি, এটা বুঝে নেই। ইনক্লুডিং ব্যাট মানে এটার ভিতর কি তোমার ব্যাটটা অন্তর্ভুক্ত আছে, বুঝতে পারছি? হ্যাঁ ব্যাডটা কত পার্সেন্ট এটাই তো দেয় নাই, মাইনাস করবো কেমনে? ব্যাট তো 15%, এই যে প্লাস ব্যাট 15% ব্যাট, এটা তো উল্লেখ করাই আছে। না এগুলোতে তো উল্লেখ করা আছে, ওই প্রথমে এটাতে দেখেন না, এটাতে উল্লেখ নাই। হুম, সবগুলোতে কয়েকটাতে উল্লেখ আছে, কয়েকটাতে উল্লেখ নাই। উল্লেখ না থাকলেও তুমি 50% ধরে কাউন্ট করবা, ঠিক আছে? 50%? স্যার হ্যাঁ 50% হলে শুধু 20,000 টাকা মাইনাস দিছে যে 1 লাখ থেকে কত নম্বর 80,000 এন্ট্রি? কত নম্বর এন্ট্রি? স্যার দেখেন না, ওই যে 2 নম্বর পার্সেস মার্চেন্ডিজ ফর ক্যাশ 80,500 ইনক্লুডিং ব্যাট। তারিখ বলে, এখানে তারিখ দেওয়া আছে, তারিখ বলে। স্যার 7 তারিখ। হ্যাঁ 7 তারিখ কত? 80,500। 80,500। পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ 80,500। এখন দেখো কি করছে এখানে, 80,500। এখানে ব্যাড আসছে তো। ব্যাট আসছে 10,500 মাইনাস দিছে। হ্যাঁ মাইনাস দিবে না? তুমি দেখো, অঙ্কে তো দেখো। 50% হলে তো 10,500 হবে না, আরো বেশি হবে। ওয়েট, দেখো এখানে কত ইনক্লুডিং ব্যাট বলছে না? কত টাকা? 80,000। 80,500। একটু বের বলেন করো, দিবেন? এবার বের করো কত আসে, বের করো। ওকে বস, ক্যালকুলেটরে ভরে ভাই। স্যার 10,500। তো অঙ্ক তো হয়েছে।
সমস্যা কোথায়? স্যার 15% এটা কি? এই যে 10,500 আচ্ছা ব্যাট স্যার, তো 115 মাইনাস দিছে, ভাগ দিছেন যে? ইনক্লুডিং ব্যাট যখন বলবে, যখন হ্যাঁ ইনক্লুডিং বলবে হ্যাঁ তখন মনে করো এটার ভিতর 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, যেহেতু ইনক্লুডিং ব্যাট বলছে, হ্যাঁ এটার সাথে আরো 15 যোগ হবে, যোগ হয়ে কত 115 হ্যাঁ হবে। তা অর্থাৎ যেহেতু এই কত 7 তারিখের এই অঙ্কের মধ্যে তোমার এই যে ক্রয় মূল্য 80,500, এটার ভিতর ব্যাট অন্তর্ভুক্ত আছে না, সেজন্য 80 যখন হ্যাঁ ইনক্লুডিং বলবে সেটাকে ভাগ দিতে হবে 115 দিয়ে, 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ। সূত্র হচ্ছে এটাই, বুঝে গেছে? যেমন তুমি এটা আচ্ছা করো, সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফর ক্যাশ 51,750, ইনক্লুডিং ব্যাট এত টাকা দিয়ে বিক্রয় করছে, ঠিক আছে? তাহলে এই স্যার, আপনি 51,000, calculate করবেন? আচ্ছা এটা বাদ দাও। এই যে 22 তারিখটা দেখো, 22 তারিখ দেখো, মার্চেন্ট মেশিনারি পারচেসড 50,000 ইনক্লুডিং ব্যাট, এটার ভিতর ব্যাট অন্তর্ভুক্ত আছে। মেশিনারি, হ্যাঁ, এটার হুম ভিতরে যেহেতু ব্যাট অন্তর্ভুক্ত আছে, কত টাকা ব্যাট দিছে সে? 50,000 115 ইন্টু 15, ইনক্লুডিং ব্যাট বললে এটা। আর যদি কোনো ব্যাট নাই, ইনক্লুডিং ব্যাট বলে নাই, তাহলে হ্যাঁ জাস্ট 50,000-এর উপর কি করবা? 50,000-এর উপর জাস্ট 15% করবা, ইনক্লুডিং যদি না বলে। বুঝতে পারছি? যদি ইনক্লুডিং জি বলে, সেক্ষেত্রে ব্যাট বের করার নিয়ম হচ্ছে ওইটাকে যত টাকা ব্যাট উল্লেখ থাকবে, যদি মনে করো তোমার এখানে ব্যাট বলছে খালি করে আগে, মনে করো যদি 20% ব্যাট বলছে কত পার্সেন্ট? 20%, তাহলে একটা 20% হলে অঙ্কটা হতো এরকম। যদি 20% ব্যাট বলতো, 50,000 টাকা ইনক্লুডিং ব্যাটের হার হচ্ছে, মনে করো এখানে 20%, ব্যাটের হার 20%, তাহলে কত হতো? 50,000-কে কত দিয়ে ভাগ দিতাম বলো তো গিয়াস? 120 দিয়ে ভাগ দিতাম, আর এখানে 20 দিয়ে গুণ দিতাম। বুঝতে পারছি? হুম যত পার্সেন্ট ব্যাট জি, বলবে তত পার্সেন্ট 100-এর সাথে যোগ হবে, আর কত এখানে পার্সেন্ট দিয়ে? ব্যাট হবে। 120 দিয়ে ভাগ দিব। হুম ওকে, আচ্ছা, তোমার প্রবলেম সলভ। জি আচ্ছা, ঠিক আছে, তাইলে আজকে এখানে শেষ করতে পারি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাইলে। আর কারো কোনো প্রবলেম থাকলে ঠিক এইভাবে গিয়াসের মতো শেয়ার করবো, আমি সলভ করে দিব ক্লাসের পরে। তোমরা এইভাবে প্রবলেম শেয়ার করলে আমার ভালো লাগে, মনে হয় যে তোমরা পড়াশোনা করতেছো। তো ঠিক আছে, আজকের মিটিং আমি এখানে শেষ করলাম, ক্লাসটা শেষ করলাম।